শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য দেশে গেছেন কিনা জানে না সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। হদিস মিলছে না কূটনৈতিক চ্যানেলেও, ভারতেই আছেন জানিয়েছে বিবিসি। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মামলা, সমন জারি আদালতের। ফ্যাসিস্টদের দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই, মন্তব্য রিজভীর। ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 2.5 লক্ষাধিক মানুষ, কিছুটা উন্নতি শেরপুরে। 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। শিগগিরই বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। মহাষষ্ঠী দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব। সংখ্যালঘুদের বিষয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক সরকার, জানালেন মাহফুজ আলম। একদিন বাড়ল পূজার ছুটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই বা অন্য কোথাও চলে গেছেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যানেলে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরাতে আদালত চাইলে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর থেকেই গুঞ্জন ওঠে তিনি কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন। প্রথম দিকে খবর বেরোয় পলাতক শেখ হাসিনা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবে আশ্রয় চাইলেও তা মঞ্জুর করেনি দেশগুলো। হঠাৎ করেই গত দুদিন চাউর হয় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের কেনা বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি বেলারুশে চলে গেছেন এমনটা বলছেন কেউ কেউ। মঙ্গলবার শেখ হাসিনার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়। আওয়ামী লীগের পলাতক নেত্রীর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কিছু নিশ্চিত নয় বলে জানান তিনি। ওনার অবস্থান সম্বন্ধে আমি রাতে খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানোর ব্যাপারেও কথা বলেন তিনি। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ভারতের নেতারা নির্বাচন সহ নানা কারণে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য করছে জানিয়ে তিনি বলেন, এসব না করলেই ভালো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিবিসি জানিয়েছে, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন। মধ্যপ্রাচ্যের কোনো দেশে শেখ হাসিনার চলে যাবার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ মাধ্যমটির সংবাদদাতা গত 48 ঘণ্টার বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা ভারতেই আছেন। যদিও শেখ হাসিনা দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি, কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে। দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমনও বলেছেন, যে পরিস্থিতিই আসুন না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী 28 নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে আবু সাইদ সহ নিহত অন্যদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন। মামলার আবেদনে বলা হয়, গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন। সোমবার ওএসডি করার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর গুলশানের 2 নম্বর গোল চত্বর থেকে আশেপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পথচারী, দোকানদার ও এলাকাবাসীর হাতে ডেঙ্গুর সচেতনতামূলক লিফলেট তুলে দেন বিএনপির এই নেতা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী। বলেন, পাচার হওয়া টাকা দিয়েই দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ। শেখ হাসিনার পুনরুত্থান হলে দেশ বদ্ধভূমিতে পরিণত হবে, এজন্য প্রয়োজন যৌক্তিক সময়ে নির্বাচন। শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে, আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। এখনো বলছি, তাদেরকে চিহ্নিত করে নিরপেক্ষভাবে কাজ করেছে এই সমস্ত ব্যক্তিকে, মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান। বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে উত্তরার পশ্চিম থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 82 জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার দুপুরে এই মামলা দায়ের করেন তিনি। এজাহারে বলা হয়, 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণার সময় উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়, ভাঙচুর করা হয় গাড়ি। তিনি বলেন, ন্যায় বিচারের আশায় আইনের দ্বারস্থ হয়েছেন। প্রকৃত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের দাবি জানান বিএনপির এই নেতা। ময়মনসিংহে 3 উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধোবাউড়ায় নতুন করে আরও 26টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী 2 লাখেরও বেশি। এদিকে বন্যা কবলিত নেত্রকোনার 5টি উপজেলায় পানি সামান্য কমলেও উদ্বাখালীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উপজেলাগুলোর অন্তত 27টি ইউনিয়নে 131টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হন অন্তত 65,000 মানুষ। অন্যদিকে কিছুটা উন্নতি হয়েছে শেরপুর বন্যা পরিস্থিতির। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বেড়েছে। ধোবাউড়া উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে 26টি গ্রাম। টানা 5 দিনের পাহাড়ি ঢলের পানিতে ভোগান্তি বেড়েছে বানভাসীদের। পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এই বন্যার মধ্যে আমরা চলাফেরার সমস্যা, ঘরে থাকতে পারতাছি না, পানি ঘরের মধ্যে পানি উঠছে, চহির উঠে পানি, গরু বাছুরের সমস্যা। সমস্যায় আছি, নাতি হুতি লইয়া কান্দা গাড়ি করে, খাওয়া খাদ্য দিতারি না কিছু। 7 দিন ধরে পানির লেগে কোনো রান্না বান্না নাই, কোনো খাওয়া খাদ্য খুব কষ্টে আছি। ধোবাউড়ায় নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হবার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। পাশাপাশি শুকনো খাবার যেমন চিরা, মুড়ি, চিনি, কিছু এমার্জেন্সি শিশু খাদ্য, জরুরি কিছু ওষুধ, এইগুলো আজকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিতরণ। নেত্রকোনায় মঙ্গলবার সকাল থেকে পানি বাড়ছে। 10টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 43টি পরিবার। পূর্ব ধলার জারি এলাকায় কংস নদীর তীরে থাকা বেড়িবাঁধটি 2 জায়গায় ভেঙে যাওয়ার পর থেকে পূর্ব ধলা সদর ও বারহাট্টার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উবদাখালীর পানি কলমাকান্দা ডাক বাংলো পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আকস্মিক বন্যায় 5টি উপজেলায় 18,104 হেক্টর জমির ফসল গেছে তলিয়ে। বন্ধ রয়েছে 186টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। 3-4 দিন ধরে ঘর পানি, আমরা তো নৌকাও নাই, কোনো যাইতে পারে না, খাওয়া খাদ্য ব্যাগ ভাই কষ্ট। এদিকে শেরপুরে মহারশী ও সোমেশ্বরীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। অনেকের বাড়িতে এখনো চুলা জ্বলছে না। ত্রাণের শুকনো খাবার খেয়ে কোনো মতে দিন কাটছে তাদের। ভাটিতে পানি নামছে ধীর গতিতে। এছাড়া শেরপুর সদর নকলা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে, তবে তা অপ্রতুল। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ বাণিজ্য শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে 7টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 1 কোটি পিস ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্রতিদিন প্রায় 5 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানির অনুমতির মেয়াদ আগামী 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বহাল থাকবে। মেসার্স মিম এন্টারপ্রাইজকে 1 কোটি পিস, মেসার্স তাওসিন ট্রেডার্সকে 1 কোটি পিস, মেসার্স সুমন ট্রেডার্সকে 20 লাখ পিস, আলিফ ট্রেডার্সকে 30 লাখ পিস, হিমালয়কে 1 কোটি পিস, মেসার্স প্রাইম কেয়ার বাংলাদেশকে 50 লাখ পিস ও মেসার্স জামান ট্রেডার্সকে 50 লাখ পিস ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই বাজার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। এবারের পূজা খুব ভালোভাবে হবে বলেও আশা করেন তিনি। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, এবার পুলিশ ও আনসারের সাথে বাড়তি হিসেবে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, শিগগিরই বাজার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। কোনো সিন্ডিকেট থাকলে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে বলেন, এটি দেখার দায়িত্ব সবার। কৃষি খাত নিয়েও কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের জন্য বীজ, চারা ও নগদ সহায়তা পাঠানো হয়েছে। আমি জানি যে বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। তারা অনেক চেষ্টা করতেছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। যদি কোনো সিন্ডিকেট থাকে তারা অবশ্যই ভেঙে দেবে। এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। উচ্চ আদালতের বিচারক নিয়োগের নীতিমালা তৈরিকে প্রাধান্য দিচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন, জানিয়েছেন কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। পাশাপাশি বিচারে দীর্ঘসূত্রিতা আর মামলার খরচ কমানোর বিষয়টি নিয়েও কাজ করবে বলে জানান তিনি। কমিশন মনে করে, নির্বাহী বিভাগ সহ সরকারের সব বিভাগের সহযোগিতা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা সম্ভব নয়। এস এম ফয়েজের রিপোর্ট। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এর পরপরই বিভিন্ন খাতের সংস্কারে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। গঠিত হয় সংস্কার কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে। বিচার বিভাগ সংস্কার কমিশন মঙ্গলবার বৈঠক করে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফেরানো ও স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সুপারিশ করবেন বলে জানান কমিশন প্রধান। গাইডলাইন বলি এটা সরকার থেকে পাই নেই, সুতরাং আমাদের আলাপ আলোচনাটা মোটামুটি আমাদের মন মতো আমরা করেছি। এখন সেখানে আলাপ করেছি যে আমরা কিভাবে বিচার বিভাগের রিফর্ম করতে পারি যাতে জনসাধারণের কিছু উপকার হয়। সম্পূর্ণ উপকার করা আমাদের পক্ষে সম্ভব না। অ্যাবসলিউট সেপারেশন এইটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে। ব্যবসায়ী সমাজ সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন না বলে জানান তিনি। ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথে আলাপ আলোচনা করতে হবে। আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টে জুডিশিয়ারি আছে। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেব। আপনার যারা
অ্যাডভাইজার আছেন, সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ করবেন, আমরা রিকমেন্ডেশনটা দিয়ে দেবো। এই পয়েন্ট করলে হয়তো বা পাবলিকের একটু সুরাহা হতে পারে। আগামী সোমবার পরবর্তী বৈঠকে বসবে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গেল কয়েক মাসে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। জানান, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করেছে। এছাড়া আসছে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র সবসময় চায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন সহ পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির 12 সদস্য। বিকেলে পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সোহরাব হোসাইন 2020 সালের 21 সেপ্টেম্বর পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেন। 2025 সালের 21 সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। পদত্যাগ করা সদস্যরা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহমদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলওয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব KM আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকসুদুর রহমান, সাবেক সচিব নাজমুন নারা খাতুন, N সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রবীণ কুমার পান্ডে। তবে সাবেক জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমদ ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম পদত্যাগ করেননি। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজারী ও ভক্তদের ব্যস্ততা চরমে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় ব্যস্ত আয়োজকরা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে পূজা উদযাপন কমিটিও। ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধায় পূজার প্রস্তুতি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। অপেক্ষা শেষ ভক্তদের। কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার অকাল বোধন আজ। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ হয়েছে গোপালগঞ্জে। শেষ মুহূর্তে দেবী মূর্তিকে আরো মোহনীয় করে ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। চারিদিকে পূজার আবহ। মণ্ডপগুলো সেজেছে নবরূপে। আমরা এই ডেকোরেশনগুলো অনেকটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি এই আবহাওয়াগত কারণে। মায়ের কাছে আশীর্বাদ চাই যে মা সবাইকে ভালো রাখো। প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন মায়ের পূজা উদযাপন করতে পারি। গেট, প্যান্ডেল এবং আর্টিফিশিয়ালের যত কাজ আছে সেগুলো আমরা করতেছি এবার নতুন এবং ভিন্ন আইটেমে। প্রতিটি মন্দিরে, প্রতিটি জায়গায়, প্রতিটি কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতেছি এবং তাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই পূজা উদযাপন পরিষদকে জানানোর অনুরোধ করছি। প্রতি মণ্ডলে সিসিটিভির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন এবং আউটের ব্যবস্থা এবং সেখানে যেন ট্রাফিকিং সিস্টেম ভালো থাকে। পুলিশের পক্ষ থেকে, আনসারের পক্ষ থেকে, র্যাব, সেনাবাহিনী প্রত্যেকের পক্ষ থেকে এগুলো আলাদাভাবে কোর কমিটির মিটিং করে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। ঠাকুরগাঁওয়ের 5 উপজেলায় পূজা হবে 473টি মণ্ডপে। শেষ হয়েছে প্রতিমা বানানোর কাজ। ভক্তদের হৃদয় ছোঁয়ার প্রতিযোগিতায় কারিগররা। সবাই আনন্দে উল্লাসে পূজা পালন করবে আশা রাখি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা এই শারদীয় দুর্গোৎসবটি পালন করতে সক্ষম হব। কুড়িগ্রামে মণ্ডপে মণ্ডপে সাজ রব। জেলার 9 উপজেলায় 483টি মণ্ডপে হবে পূজা। বন্যাসহ নানা কারণে গত বছরের তুলনায় কমেছে মণ্ডপের সংখ্যা, জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। উৎসব নির্বিঘ্ন করতে জেলা বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও সহযোগিতা করছেন। পুলিশের লোক, আর্মির লোক, বিডিআর লোক, তারপরে আনসার এবং পার্টির লোক সবাই আসতেছে। জিজ্ঞাসাবাদ আমাদের বলতেছে যে কোনো অসুবিধা আছে কিনা। আমরা বলতেছি না, আমাদের এখন থেকে কোনো অসুবিধা নাই, আমরা সবাই এই ব্যাপারে উদ্যোগ আছি। পূজা মণ্ডপের সকল কমিটিবৃন্দ আশা করছি কুড়িগ্রাম জেলার শান্তিপূর্ণভাবে আগামী দুর্গা উৎসব সম্পন্ন করতে পারব।
গাইবান্ধায় ৫.৫ শতাধিক মণ্ডপে চলছে পূজার আয়োজন। দম ফেলার ফুরসত নেই আয়োজক ও প্রতিমা শিল্পীদের। মায়ের বন্দনায় প্রস্তুত ভক্তরা। মোটামুটি আমাদের ব্যস্ততার মাধ্যমে বিভিন্ন রঙের কাজ শেষ। আমরা এই পর্যায়ে এখন সাবু মারবো, মারার পরে আমরা কাপড় পরাবো এবং তারপরে আমরা ঘাম তেল মেরে আমাদের এখানকার কাজ। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি অভিযোগ করেন, দেশি বিদেশি একটি চক্র সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। এদিকে পূজাকে ঘিরে নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তবে শঙ্কা পুরোপুরি কাটেনি বলে মনে করে পূজা উদযাপন কমিটি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বছর ঘুরে আবারও এসেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাদেবীকে আমন্ত্রণ জানাতে দেশের অন্য মন্দিরগুলোর মতোই প্রস্তুতি শেষ পর্যায়ে ঢাকেশ্বরী মন্দিরের। সব মিলিয়ে মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশ। তবে মণ্ডপের সংখ্যা কমেছে জানিয়ে হতাশা প্রকাশ করলেন আয়োজকরা। পুজোকে কেন্দ্র করে বিশেষ দৃষ্টি রয়েছে বলে আমরা মনে করি, তারপরও সংখ্যার জায়গা রয়েছে বলে আমরা মনে করছি পুজোটা কিছুটা কমছে। বিশেষ করে বিভিন্ন এলাকায় আতঙ্কের একটি জায়গা রয়েছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুটি দাবি মেনে নিয়েছে সরকার। এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব। বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন। ৫ আগস্টের পর উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘুদের ওপর কিছু হামলার ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ তার। দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না, এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। রাজধানীতে পূজার নিরাপত্তা নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। জুলাই আগস্টে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরুর কথাও জানান ডিএমপি কমিশনার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার একদিনের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে এবার পূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা 4 দিন ছুটিতে যাচ্ছে দেশ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, হাসপাতাল, চিকিৎসক, চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মী এবং যানবাহন ছুটির আওতার বাইরে থাকবে। ব্যাংক কার্যক্রম চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে। ছাত্র জনতার আন্দোলনে আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশের মামলায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে রংপুরের 10 শিশু শিক্ষার্থীর। দেশ ছেড়ে পালানোর আগে মামলা প্রত্যাহারের মিথ্যা আশ্বাস দিয়েছিলেন শেখ হাসিনা। এখন নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে তাদের। স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না তারা, ভাঙছে কোমল মন, শঙ্কায় স্বজনরা। রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় শাহনেওয়াজ জনি। জুলাইতে সরকার বিরোধী গণক্ষোভ হয়ে উঠেছিল বারুদ। তারুণের উত্তাল তরঙ্গে পতন হয় স্বৈরাচারী আওয়ামী সরকারের। ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়ার অপরাধে রংপুরে 10 শিশুকে আটক করে শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী। আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হ্যান্ডকাপ পরিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে নেয় পুলিশ। 18 দিন জেলখানায় বন্দী থাকার পর জামিনে ছাড়া পায় এ শিশুরা। আবু সাইদ ভাইয়ের হত্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের কোনো এখানে দোষ ছিল না। তো বিচারপতি বলছিলেন যে রাজাকারের বাচ্চারা তোরা জেলে পড়স, তোদের এই দেশে কোনো ঠাঁই নেই। জেলে ছিলাম, এই জীবনটা আমাদের জন্য একটা ট্রমাময় একটা জীবন ছিল।
তো এখনও সেই ট্রমাটা আমরা নিয়ে বেরোচ্ছি, স্বাভাবিক জীবনে এখন আমরা ফিরতে পারছি না। এখনও কোর্টের বায়ান দেখলে আমাদের বুক কেঁপে ওঠে, এখন আমরা বাসায় ভালোভাবে ঘুমাইতে পারতেছি না, এগুলো আবার মনে পড়ে। যারা অপরাধ করেছে তারা এখনও ঘুরে বেড়াইতেছে, স্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে। 3.5 মাসেও প্রত্যাহার হয়নি শিশু শিক্ষার্থীদের মামলা, কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার। আর কোটা আন্দোলনে হয়রানিমূলক মামলা তদন্ত করে ন্যায় বিচারের প্রতিশ্রুতি জেলা প্রশাসকের। আমরা তদন্ত করে ওদের কিছু পাচ্ছি না, ব্যবস্থা নিচ্ছে না, বরং যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে তদন্তের ক্ষেত্রে যারা ত্রুটি করেছে, আমি আসার পর এটা এনকোয়ারি করতেছি। যদি আইওর কোনো ফল্ট থাকে তার শুধু বিভাগীয় ব্যবস্থাই না, ওদের বিধি মোতাবেক সকল প্রকার ব্যবস্থা আমি নেব। যে সকল হয়রানিমূলক মামলা সমূহ আছে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উদ্দেশ্যে, সেগুলো যেন আমরা শর্ট আউট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারি, প্রেরণ করতে পারি, সেই জন্য একটা কমিটি হয়েছে। আসামি আলফি শাহরিয়ার মাহিম, মাউবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আমির হামজা, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া আল মারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া স্কুল ও কলেজের শিক্ষার্থী। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। পুঁজিবাজার সংস্কারের জন্য টাস্কফোর্স গঠন বাজারের প্রতি নীতি নির্ধারকদের ইতিবাচক মনোভাব প্রকাশ করছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তবে টাস্কফোর্স কোনো কিছু করার ক্ষমতা রাখে না, কেবল সুপারিশ করবে। তাই টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নই আসল বিষয়। বাজার সংশ্লিষ্টরা মনে করেন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে বাজারকে কোনো উপায়েই ভালো করা যাবে না। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাত্র 4 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক যোগ হয়েছিল 786 পয়েন্ট, কিন্তু ধারা অব্যাহত থাকেনি, দ্রুতই ঘটেছে ছন্দপতন। তাই এখনকার শেয়ার বাজার নিয়ে বেশিরভাগ বিনিয়োগকারী হতাশ। এমন বাস্তবতায় পুঁজিবাজার সংস্কারের জন্য সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 5 সদস্যের টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্সটি পুঁজিবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে সুপারিশ করবে। গত 15 বছরের যে সমস্ত অন্যায় বা অপরাধ সংঘটিত হয়েছে, এগুলোর জন্য ভবিষ্যতে না হয় তার উপর ভিত্তি করে সে কিছু মতামত এবং পরামর্শ দিবে। সেই মতামত পরামর্শগুলিকে আপনি সঠিকভাবে বাস্তবায়ন করছেন কিনা, আসলেই সেই রূপরেখা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এবং তাদের যেই সিদ্ধান্তগুলো আসবে সেটার বাস্তবায়ন করছেন কিনা, তার উপর ডিপেন্ড করবে বিনিয়োগের আস্থা ফেরত আসছে কিনা। সরকার কিছুটা উপলব্ধি করেছে যে আসলে পুঁজিবাজারে এখানে অনেক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কি সর্ট আউট করার জন্য তাদের একটা উদ্যোগ, এটা কিন্তু খুব ভালো। এখানে যে টাস্কফোর্সটা গঠিত হয়েছে তাদের যে প্রথম জিনিসটা চিন্তা করতে হবে যে এই ফোর্সের কাজ কিন্তু কিছু নাই, এরা কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করতে পারবে না, তারা শুধু কিছু প্রবলেম বের করতে পারে, বের করে এটা রিকমেন্ডেশন করতে পারে যে এই প্রবলেমগুলো মানে আমরা পেয়েছি, যদি আমলে নেয় তাদেরগুলো এবং সেইভাবে যদি পারফর্ম করে, একমাত্র তখনই এই টাস্কফোর্সের যে কার্যক্রম সেটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন। বাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের আস্থা ফেরতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিল বন্ডে যদি সরকার 12% টাকা ধার নেয়, আপনি এই বাজারে কোনো ঝুঁকিপূর্ণ বাজারে বিনিয়োগ আকর্ষণ করা খুব কষ্টকর ব্যাপার। তারপরেও আমাদের, আপনি জানেন যে গত কিছুদিন আগ পর্যন্ত, এখন পর্যন্ত আসলে আমাদের তো ফ্লোর প্রাইস উইথড্র করা হয়নি, 1-2 কোম্পানি এখনও আছে। যে বাজারে ফ্লোর প্রাইস নামক এই ধরনের বিষ ফোড়া থাকতে পারে, সেখানে আসলে ভালো কোনো বিনিয়োগকারী আসবে না। বিদেশি বিনিয়োগ আসা আর দেশি বিনিয়োগকারী চলে যাওয়া, এর মধ্যে যদি আপনি ক্যালকুলেশন করেন দেখবেন যে নেট টাকা বেড়ে যাচ্ছে বেশি পরিমাণ। এটা হচ্ছে বাজারের প্রতি এক ধরনের আমি বলবো যে নেতিবাচক অবস্থান বাজারের প্রতি বিনিয়োগকারীদের তৈরি হয়েছে। এটা হচ্ছে মানে ভয়ের ব্যাপার। এখানেই কমিশনকে সর্বোচ্চ কাজটা করতে হবে যে বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে হবে বাজার থেকে। শেয়ার বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এমনিতে বিনিয়োগকারীরা সুরক্ষিত হবেন বলছেন তারা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে জঞ্জালমুক্ত করে আরও সচল করতে সব ধরনের কাজ করা হবে। সকালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরের জেটি সহ বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় নৌ উপদেষ্টা বলেন, যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলোও পর্যালোচনা করে কাজে হাত দেওয়া হবে। বন্দরকে গতিশীল করতে তিনি অটোমেশনের উপর জোর দেওয়ার পাশাপাশি বন্দরে নিলামযোগ্য কন্টেইনার ও গাড়ি পড়ে
হয়ে থাকায় এনবিআর ও কাস্টমসকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, নদী ও জলাশয় উদ্ধার ও দূষণমুক্ত করে মাছের উৎপাদন বাড়ানো হবে। দুপুরে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এছাড়া দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব রাজনৈতিক নেতাদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। সুন্দরবনে বাঘ বৃদ্ধির হার 9.65% বেড়েছে। সংখ্যায় বাঘ বেড়েছে 11টি। এই তথ্য উঠে এসেছে জাতীয় পশু বাঘ জরিপে। বাঘ জরিপের ফল প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 2023 সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত চলা জরিপ এই তথ্য উঠে এসেছে। উপদেষ্টা জানান, বাঘের সংখ্যা বৃদ্ধির খবর সবার জন্য আনন্দের। 2023-24 সালে সুন্দরবনের জাতীয় পশু বাঘ জরিপে 125টি বাঘ পাওয়া গেছে। 2018 সালের তুলনায় 2024 সালে বাঘ বেড়েছে 11টি। 2015 সালের তুলনায় বাঘ 17.92% বেড়েছে। বাঘ সংরক্ষণে 53% বনকে সংরক্ষিত এলাকা ঘোষণার সুফল মিলেছে বলে মনে করেন তিনি। 25টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। রাজধানীতে গৃহ কাজে নিয়োজিত শিশুদের প্রায় 50%ই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। অত্যধিক কাজের চাপে থাকে 31% গৃহকর্মী, এমন তথ্যই উঠে এলো বেসরকারি এক গবেষণায়। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ASDর প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক UKM ফারহানা সুলতানা। দেশে প্রচলিত নীতিমালা গৃহকর্মীদের সুরক্ষা দিতে পারছে না বলে দাবি করেন আলোচকরা। ডক্টর আলতাফ হোসেনের সভাপতিত্বে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক তরিকুল আলম বলেন, সরকার শিশু গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। গৃহকর্মী নির্যাতন বন্ধে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ 43টি কাজের মধ্যে গৃহকর্মকে অন্তর্ভুক্তির আশ্বাস দেন তিনি। প্রতিবেদনে বলা হয়, গৃহকর্মী শিশুর 31.45% অত্যধিক কাজের চাপে থাকে। এর বাইরে প্রায় 2% গৃহকর্মী যৌন নির্যাতনের শিকার হয় বলে উঠে আসে প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুরের শহীদ ও আহত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। দুপুরে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ প্রস্তুতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ সহ দলের অন্য নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তারা জানান, বিএনপি সুযোগ পেলে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের জন্য কাজ করবে। তৃতীয়বারের মতো এক দফা দাবিতে কর্মবিরতিতে সারা দেশের নার্সরা আজ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন দেশের সকল সরকারি মেডিকেলের নার্সরা। সকালে ঢাকা মেডিকেলের সামনে নার্সরা একত্রিত হয়ে বিক্ষোভ ও নানান স্লোগান দিতে থাকেন। তারা বলেন, এই পেশায় শত শত শূন্য পদ থাকা সত্ত্বেও পদোন্নতিতে বঞ্চিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে। নার্সদের উচ্চ পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণকে পদায়ন করা হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। 2016 সালের নিয়োগ অনুযায়ী নার্সদের 4র্থ গ্রেড পর্যন্ত পদোন্নতি দেওয়ার বিধান থাকলেও তা দেওয়া হয় না। 95% নার্স একই পদ থেকে অবসরে যান। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং অধিদপ্তরে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে সেখানে দ্রুত উচ্চশিক্ষিত অভিজ্ঞ নার্সদের মধ্য থেকে পদায়ন করার এক দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান তারা। রাজধানীর পল্টন থানার 2 মামলা এবং খিলগাঁও থানার 4 মামলায় জামিন পেয়ে আদালত থেকেই মুক্তি পেলেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার পর কোর্ট হাজত থেকে তিনি ছাড়া পেয়ে বাসায় চলে যান। জামিন পাওয়া মামলার মধ্যে পল্টন থানার 2টি হত্যা মামলা আর খিলগাঁও থানার 4টির 2টি হত্যা মামলা আর 2টি হত্যা চেষ্টা মামলা। 2 বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের
অভিযানে গুলিতে মকবুল নামে দলের এক কর্মী নিহত হন। এই হত্যা মামলায় গতকাল তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ বোধ করলে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামি পক্ষ তার বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহসভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। এদিকে রাতে সিলেটের বন্দর বাজার থেকে গ্রেফতার করা হয় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহকে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওই 3 জনকে গ্রেফতার করা হলো। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি এ হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভব করায় গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের অবদান রেখেছেন হফিল্ড ও হিন্টন। তাদের এই গবেষণা মেশিন লার্নিং ও এআই আর কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই গবেষণার শুরুটা হয় 1980-র দশকে। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স জানিয়েছে এই দুই বিজ্ঞানী পদার্থবিদ্যা ব্যবহার করে এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা আজকের মেশিন লার্নিং এর ভিত্তি স্থাপন করেছিল। এর মধ্যে হফিল্ড এমন কাঠামো তৈরি করেছেন যা তথ্য সংরক্ষণ ও পুনর্গঠন করতে পারে। আর এআই গডফাদার হিসেবে পরিচিত হিন্টনের আবিষ্কৃত পদ্ধতিটি স্বাধীনভাবে তথ্যের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে, যা বর্তমান বিশ্বে ব্যবহৃত বৃহৎ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুরস্কার হিসেবে 1,10,00,000 সুইডিশ ক্রোনার বা 11 লাখ মার্কিন ডলার ভাগ করে নেবেন জন জে হফিল্ড ও জেফ্রি এ হিন্টন। ভারতে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি হরিয়ানায় টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করলেও হোঁচট খেয়েছে জম্মু ও কাশ্মীরে। সেখানে বিজয়ী হয়েছে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। হরিয়ানা আর জম্মু ও কাশ্মীরে 90টি করে আসন থাকায় সরকার গঠনের জন্য ন্যূনতম 46টি আসনে জয়ের দরকার ছিল। 3 দফা ভোটাভুটির পর জম্মু ও কাশ্মীরে রবিবার সকাল থেকে গণনা শুরু হলে দিন শেষে 49 আসনে জয় নিশ্চিত করে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। 29টি আসনে জয় পেয়েছে বিজেপি। নওশেরা আসনে হেরেছেন রাজ্যের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না। সংবিধানের 370 ধারা বিলুপ্ত করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেওয়ার পর এবারই প্রথম বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে। ওমর আবদুল্লাহিকে মুখ্যমন্ত্রী করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ। গন্ডেরবাল ও বাদগাম আসনে ন্যাশনাল কনফারেন্স নেতা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জয়ের সুবাতাস পেলেও বেলা বাড়লে অপর 2টি আসনে পরাজয় স্বীকার করেন পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। 1999 সালে দল গঠনের পর এবারই প্রথম মাত্র 3টি আসনে জয় পেয়েছে মেহবুবা মুফতির পিডিপি। এর জন্য 10 বছর আগে বিজেপির সাথে পিডিপির জোট গড়ার ইতিহাসকে দুষছেন বিশ্লেষকরা। অন্যদিকে হরিয়ানায় গণনা শেষে 48টি আসনে বিজেপি আর কংগ্রেস 37টি আসনে জয় নিশ্চিত করেছে। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 12 অক্টোবর হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি হবে তার 20 ওভারের ক্রিকেটের শেষ ম্যাচ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তার ব্যর্থতা নিয়ে সমালোচনা শুরু হয়। দিল্লিতে দ্বিতীয় 20 ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির মাহমুদুল্লাহ রিয়াদ ঘোষণা দিলেন হায়দ্রাবাদের শেষ ম্যাচ খেলে তুলে রাখবেন 20 ওভারের ম্যাচে 30 নম্বর জার্সিটি। সংবাদ সম্মেলনে রিয়াদ জানান অবসরের সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মঙ্গলবার। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 139টা টি-20 ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 8টি অর্ধশতকে তার নামের পাশে 2395 রান। ভারতের বিপক্ষে 2016টি টি-20 বিশ্বকাপে হাতের মুঠোয় থাকা ম্যাচটি ফসকে যাওয়ায় তার সবচেয়ে বড় আফসোস। 2018 নিদাহাজ ট্রফিতে 17 বলে 43 রানের ইনিংসটি নিজের অন্যতম সেরা ম্যাচ বলে মনে করেন রিয়াদ। তার অবসরের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের টি-20তে শেষ হচ্ছে পঞ্চপাণ্ডব যুগের। মাশরাফি, তামিম ও মুশফিক আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। কিছুদিন আগে সাকিব অবসরের ঘোষণা দিয়েছেন। এবার অবসরের খাতায় নাম লেখাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। First of all, yes, I'm retiring from the T20 cricket after the last game of this tournament, this series. Actually, I was pre-decided before coming here. I had a chat with my family.
and with my coach and captain, and the selectors and our sponsor, the board president as well. That I'm retiring from this tournament. I think it's the right time to move on from this tournament and try to concentrate on the one-day games that are coming ahead. I think going forward, it is the right time for me and for the team as well. Looking forward, if you can look forward to the next World Cup, I think that is the right time to call. মুলতান টেস্ট আব্দুল্লাহ শফিক অধিনায়ক শান মাসুদের পর আগা সালমানের অপরাজিত সেঞ্চুরিতে মুলতান টেস্টে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। দ্বিতীয় দিনে তৃতীয় সেশনে অল আউট হবার আগে প্রথম ইনিংসে 556 রান করেছে স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে 2-0-তে হোয়াইট ওয়াশ হবার পর অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠেছে পাকিস্তানি ব্যাটাররা। এতে প্রথম ইনিংসে বড় স্কোর করেছে স্বাগতিক দল। প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে আব্দুল্লাহ শফিক অধিনায়ক শান মাসুদের সেঞ্চুরিতে 4 উইকেট হারিয়ে 328 রান তুলে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে আবার ব্যাটিংয়ে নেমে অল আউট হবার আগে আরও 228 রান যোগ করে স্বাগতিকরা। আগের দিনের অপরাজিত ব্যাটার সৌদ শাকিল 82, নাসিম শাহ 33, মোহাম্মদ রেজওয়ান 0 রানে আউট হবার পর 8 নম্বরে নেমে সেঞ্চুরি তুলে নেন আগা সালমান এবং শেষ পর্যন্ত 104 রান করে অপরাজিত ছিলেন। এর আগে আব্দুল্লাহ শফিক 102 এবং শান মাসুদের ব্যাট থেকে এসেছে 151 রান। ইংল্যান্ডের বোলিংয়ে জ্যাক লিচ 160 রান নিয়ে দিয়েছেন 3 উইকেট। দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে এত উইকেট হারিয়ে 96 রান তুলেছে ইংল্যান্ড। নাসিম শাহ বোলিংয়ে দ্বিতীয় ওভারে অলিপপ 0 রানে আউট হলেও ওপেনার জ্যাক ক্রলির অপরাজিত 64 এবং জো রুটের অপরাজিত 32 রানে ফ্ল্যাট উইকেটে ভালোই জবাব দিচ্ছে সফরকারী দল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য দেশে গেছেন কিনা জানে না সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। হদিস মিলছে না কূটনৈতিক চ্যানেলেও ভারতেই আছেন জানিয়েছে বিবিসি। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মামলার সমন জারি আদালতের। ফ্যাসিস্টের দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই মন্তব্য রিজভির। ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 2.5 লক্ষাধিক মানুষ, কিছুটা উন্নতি শেরপুরে। 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ে। শিগগিরই বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। মহাষষ্ঠী দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব, সংখ্যালঘুদের বিষয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক সরকার, জানালেন মাহফুজ আলম। একদিন বাড়ল পূজার ছুটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।